ক্লাস রেকর্ডে দিলাম। স্ক্রিনের উপরে যে লেখাগুলো, সেই লেখাগুলো কি আপনাদের জন্য যথেষ্ট বড় নাকি আরো বড় করা লাগবে? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, তাহলে আপনি খুব সহজেই পারবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ক্লজ কাকে বলে। তো ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, আগেও আমি বলেছিলাম, গ্রুপ অফ ওয়ার্ডস, যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এইখানে এই ফাইনাইট ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট। এরকম একটা প্রশ্ন এসেছিল যে একটা ক্লজের কি থাকতে হয়, এ ক্লজ মাস্ট হ্যাভ কি থাকতে হয়, একটা সাবজেক্ট থাকতে হয় এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হয়। অপশন হচ্ছে ডি। তাহলে ক্লজের ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকাটা জরুরি। এই ক্ষেত্রে সাবজেক্ট থাকুক আর না থাকুক, ফাইনাইট ভার্ব থাকাটা খুবই জরুরি। অনেক সময় সাবজেক্ট ছাড়াও কিন্তু ক্লজ হয়, একটা শুধুমাত্র ভার্ব দিয়েও একটা ক্লজ হতে পারে। যেমন ডু অর ডাই, এটা একটা কম্পাউন্ড বাক্য, কারণ ডু হচ্ছে একটা ভার্ব এবং অর ডাই, ডাই হচ্ছে আর একটা ভার্ব, ফাইনাইট ভার্ব। তো সে যাই হোক, এখন আসবো আমরা ক্লজকে কয় ভাগে ভাগ করা যায়। দেখেন, ক্লজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিন ভাগে আমাদের ভাগ করা যায়। তো প্রথমে আগে আমরা দেখব যে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, তারপরে দেখব সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, এবং লাস্টে দেখব কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল মানে হলো প্রধান বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। যে ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, তাদেরকে প্রিন্সিপাল ক্লজ বলে। আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে গিয়ে আমরা প্রিন্সিপাল ক্লজ একবারে চিনে নেব। এইবার আমরা দেখব সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। যেই ক্লজ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল এবং প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। বিষয়টা কি একটু বুঝিয়ে বলি। এইখানে এই বাক্যটা আগে আমরা একটু দেখে আসি। রহিম সেইড দ্যাট হি ওয়াজ গুড। রহিম বলেছিল যে সে খুব ভালো। এখানে রহিম সেইড, এখান থেকে এইটুকু হচ্ছে একটা ক্লজ, আর দ্যাট হি ওয়াজ গুড এখান থেকে আর একটা ক্লজ। তো রহিম সেইড এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট হি ওয়াজ গুড এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই টোটাল সেন্টেন্সটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আর সাবঅর্ডিনেট ক্লজ চেনার একটা সহজ উপায় হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এর শুরুতে অ্যাজ, ফর, বিকজ, সিন্স, দো, অলদো, if, as if, as though, after, before, that, so that, in order that, who, whom, what, which, where, when, how, while, till, until, unless, then এগুলো থাকে। তাহলে এইগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এইগুলোকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে এবং সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে এটা আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, এই বাক্যটি আমরা দেখি। আই নো হোয়াট ইউ ওয়ান্ট। আমি জানি তুমি কি চাও। এখানে নো একটা ভার্ব, ওয়ান্ট একটা ভার্ব, তার মানে এই বাক্যে আমাদের দুইটা ভার্ব আছে। এর মধ্যে আই নোটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং হোয়াট ইউ ওয়ান্ট এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আগেই বলেছি সাবঅর্ডিনেট ক্লজের সাথে ওই যে উপরে আমি বলেই দিলাম যে ওই বাক্য, ওই ক্লজ মার্কারগুলো থাকবে, সুতরাং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, গেল। তো কোঅর্ডিনেট ক্লজ কোনটা? দুই বা ততোধিক সম শ্রেণীর প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এই যে অ্যান্ড, অর, সো, বাট, ইয়েট, আদারওয়াইজ, নট অনলি, বাট অলসো, এই সমস্ত কনজাংশন দ্বারা
যদি দুটো প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলি। যেমন আই শ্যাল ডু ইট নাও, এখান থেকে এইটুকু একটা ক্লজ। অর আই শ্যাল ডু ইট নেভার, অর্থাৎ আমি এটা এখন করব অথবা আমি এটা কখনোই করব না। এটা হচ্ছে আমাদের দুইটা ক্লজ, দুটোই প্রিন্সিপাল ক্লজ, কারণ এই দুটো ক্লজের কোনোটার আগেই কোনো ক্লজ মার্কার নাই এবং মাঝখানে অর রয়েছে। এটা একটা কম্পাউন্ড কনজাংশন, সুতরাং এই কনজাংশনের কারণে এই সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স এবং এই ধরনের ক্লজকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, একজন আরেকজনকে হেল্প করে। আই ওয়েন্ট দেয়ার, এখানে ওয়েন্ট একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, আর অ্যান্ড ফাউন্ড হিম এখানে আর একটা ফাইনাইট ভার্ব। তাহলে আই ওয়েন্ট দেয়ার, এখান থেকে এইটুকু একটা আমাদের ক্লজ, এবং ফাউন্ড হিম ইল, মূলত আই ফাউন্ড হিম ইল। তা এখানে বারবার আই দেওয়ার দরকার নেই, যেহেতু আই বলছে বারবার, এজন্য আমরা এখানে আইটাকে উজ্জ্ব রেখেছি, মূলত এখানে একটা আই আছে। তো তাহলে এই দুইটা ক্লজের মাঝখানে অ্যান্ড বসার কারণে এইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ। এভাবে নিচের বাক্যটিও তাই। এখন আমরা কয়েকটা এক্সারসাইজ করলে বুঝতে পারবো। এখন আমরা এক্সারসাইজগুলো একটু দেখি। আই নো দ্যাট হি উইল কাম, বলছে আন্ডারলাইন পার্ট কি, এখানে আই নোটা কি? আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি উইল কাম এটুকু কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আই নো জানতে চেয়েছে আই নোটা, আন্ডারলাইন পার্টটা কি, তাহলে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, উত্তর হচ্ছে আমাদের ডি। এরপর এটা বলছে লুক বিফোর ইউ লিভ। দেখেন আমি প্রথমে বলেছিলাম যে একটা ক্লজ হতে গেলে শুধু একটা ভার্বই যথেষ্ট, এই দেখেন সেই তার উদাহরণ। লুক বিফোর ইউ লিভ, এখানে লুক বিফোর ইউ হেল্প, এখানে হেল্প বলেছে যদিও এটা লিভ হবে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে দেখে শুনে পা বাড়াও। তো লুক তাকাও, বিফোর ইউ লিভ পা বাড়ানোর আগে তুমি তাকাও। তাহলে এইটা এই লুকটা কি, এখানে বলছে হেয়ার লুক ইজ, লুকটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কারণ দেখেন এই ক্লজটা টোটালি স্বাধীন। আবার ইউ লিভ এটাও প্রিন্সিপাল ক্লজ, মাঝখান থেকে এই যে বিফোর শব্দটা এটা একটা কনজাংশন হিসেবে কাজ করছে এবং এই সেন্টেন্সটাকে আমরা তখন কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। আর এই দুইটা বাক্যই কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ, এ হচ্ছে বিষয়। পরের বাক্যটা দেখি, দ্য চিলড্রেন আর সেফ। এখানে এই দ্য চিলড্রেন আর সেফ এটা কোন ধরনের ক্লজ? দেখেন এটা দ্য চিলড্রেন আর সেফ এটা একেবারে একটা আলাদা ক্লজ, এর এর কারোর সাথে নির্ভরশীল নয়, এর সাথে আগে পরে কোনো ক্লজ নয়, অতএব এটা একটা নিশ্চিতভাবে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন ক্লজ এবং এটা একটা মেইন ক্লজ। এই জন্য বোথ এ অ্যান্ড বি, বোথ মানে এই এ এবং বি দুইটাই, তাহলে উত্তর হবে আমাদের বোথ। এখন সাবঅর্ডিনেট যে ক্লজ নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই সাবঅর্ডিনেট ক্লজকে কিন্তু আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি নাউন ক্লজ, একটাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ, অন্যটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমরা নাউন ক্লজটা আগে দেখব। নাউন ক্লজ কাকে বলে? দেখেন যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউনের কাজ করে তাকেই নাউন ক্লজ বলে। এখন নাউনের কাজটা কি সেটা আমাদের বুঝতে হবে। নাউনের কাজ হচ্ছে বাক্যের সাবজেক্ট হওয়া, নাউনের কাজ হচ্ছে বাক্যের অবজেক্ট হওয়া, নাউনের কাজ হচ্ছে প্রিপোজিশন হওয়া, প্রিপোজিশনের পরে বসা, এগুলো মূলত নাউনের কাজ। তো আমরা দেখি আগে এই বাক্যগুলো দেখলে বুঝতে পারবো। দেখুন বলছে হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, সে কোথায় জন্মগ্রহণ করেছে তা অজানা। এই ক্ষেত্রে দেখেন এই ইজটা হচ্ছে আমাদের এখানকার মেইন ভার্ব, আর আন্ডারলাইন যেটুকু আছে এই যে হোয়ার হি ওয়াজ বর্ন, এই আন্ডারলাইন ওয়ার্ডটুকু কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এই বাক্যের। তো এইটা যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করেছে তাহলে এটা নিশ্চিতভাবে নাউন, আর যে কোনো নাউন হলে আমরা সেটাকে আমরা বলতে পারি। এবং এটার মধ্যে ওয়াজ শব্দটা আছে বলে এই যে ওয়াজ বর্ন এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, অতএব এটা একটা ক্লজ, এই ক্লজটা হচ্ছে আমাদের তাহলে নাউন ক্লজ এবং এই নাউন ক্লজটা আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে বসলো। নেক্সট, হাউ দ্য ম্যান ডায়েড ইজ আ মিস্ট্রি, এখানেও ইজটা ওই আগের মতো করেই এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব
এবং তার আগে যেটুকু আছে সেটুকু সাবজেক্ট বলে এটুকুকে আমরা বলছি নাউন ক্লজ। এটাও ঠিক তাই একইভাবে। তাহলে এই সমস্তগুলো, এই প্রত্যেকটা ক্লজই হচ্ছে আমাদের নাউন ক্লজ, অতএব উত্তর হচ্ছে আমাদের এ। নেক্সট দেখুন এই বাক্যটি এখন আমরা দেখি, আই নো, আমি জানি, দ্যাট হি ইজ থরলি অনেস্ট, আমি জানি যে সে পুরোপুরি সৎ। এখানে দেখুন নোটা হচ্ছে মেইন ভার্ব এবং আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট থেকে শুরু করে হি ইজ থরলি অনেস্ট এটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমি জানি, আমি কি জানি, যদি কি দিয়ে প্রশ্ন করেন তাহলে যে উত্তর পাবেন সেই উত্তরটা হচ্ছে কিছু একটা, সেই কিছু একটাই হচ্ছে দ্যাট হি ইজ থরলি অনেস্ট। অনুরূপভাবে দেখেন আই নো, যদি সহজ কথায় বলতে গেলে যদি কোনো ভার্বকে, এই যে ভার্ব নোটা, যদি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর চলে আসে তাহলে ওইটুকু হচ্ছে আমাদের অবজেক্ট এবং ওইটুকু হচ্ছে আমাদের নাউন ক্লজ। সুতরাং এখানে এই নাউন ক্লজটি আমাদের বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আগেরগুলো আমরা সাবজেক্ট হিসেবে দেখেছিলাম, এগুলো আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই টেবিলের মধ্যে আপনারা যতগুলো বাক্য দেখছেন সবগুলো বাক্যই হলো নাউন ক্লজ, আপনারা পড়বেন। যেমন আই নো, আমি জানি, আমি কি জানি, হু কল্ড ইউ ইয়েস্টারডে, কে তোমাকে ফোন দিয়েছিল সেটা আমি জানি, বা কে তোমাকে ডেকেছিল সেটা আমি জানি। তাহলে এইটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। এইভাবে আমাদের পড়তে হয়, পড়লে বিভিন্ন ধরনের নাউন ক্লজ সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। এই বাক্যটি দেখি আমরা, আই ডোন্ট নো, আমি জানি না, হাউ হি ডিড ইট, সে কিভাবে এটা করেছিল। আপনাদের যদি না জানা থাকতো তাহলে আপনারা এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে চলে আসতেন। কেন? তার কারণ হচ্ছে হাউ থাকলে আমরা জানি যে কিভাবে, হাউ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, কিন্তু এখানে হাউ থাকলে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ নয়, বা হোয়াই থাকলেই নয়। কেন? আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, আমি কিছু একটা জানি না, সেই কিছু একটা হলো হাউ হি ডিড ইট। তাহলে এইখানে যতগুলো ক্লজ আছে সবগুলোই নাউন ক্লজ। আপনারা এই সবগুলো নাউন ক্লজ আপনারা বাসায় মনোযোগ দিয়ে পড়বেন, এগুলো প্রত্যেকটা আপনারা ভালো করে মন দিয়ে দিয়ে পড়বেন, তাহলে এই নাউন ক্লজ সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পাবেন। এখন আসি আমরা অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো? যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। রিলেটিভের দরকার নেই, অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো ব্যাপারটা কেমন একটু দেখি আমরা। এই ছকটা দেখলে আমরা অনেকটা বুঝে যাব। এই প্রথমে আগে আমরা কয়েকটা এক্সাম্পল আগে বুঝে নিই, তারপর আমরা ছক থেকে বুঝবো। এটা আগে আমরা দেখি। এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন, আই নো দ্য বয় হু কল্ড ইউ ইয়েস্টারডে, আমি বালকটাকে চিনি যে গতকাল ডেকেছিল, তোমাকে ডেকেছিল। দেখেন হু, আই নো, আমি চিনি বা আমি জানি, আমি কাকে চিনি? দ্য বয়, বালককে। এই অবজেক্ট হিসেবে কিন্তু দ্য বয় এসেছে। এবং এখন যদি আমরা বলি কোন বালক, হু কল্ড ইউ ইয়েস্টারডে, যে তোমাকে গতকাল ডেকেছিল। দেখেন এই হু কল্ড ইউ ইয়েস্টারডে এইটা কিন্তু এই বালককে মডিফাই করে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে পার্থক্যটা কি? একটু মনোযোগ দিলে পার্থক্যটা ধরতে পারবেন। নাউন ক্লজের সাথে পার্থক্যটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আই নো আছে, আই নো আছে। দ্য বয়, এখানে শুধু অতিরিক্ত দ্য বয় আছে, আর এইখানে কিন্তু দ্য বয় নেই, বাকি সব একই আছে। তাহলে এখানে নো এর অবজেক্ট ছিল দ্য বয়, আর এখানে নো এর অবজেক্ট হচ্ছে এই টোটাল ক্লজ। তাহলে কি জানি? এই টোটাল ক্লজ জানি। এখানে চলছে কি জানি? বয়কে জানি, বা কি চিনি? বয়কে চিনি। কি চিনি? এই টোটাল ক্লজকে চিনি। ভালো করে বুঝেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের ভিতরের মূল পার্থক্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এর আগে একটা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ থাকে, কিন্তু নাউন ক্লজের আগে কোনো কিছুই থাকে না, সরাসরি ভার্ব থাকে। এই হচ্ছে আমাদের পার্থক্য। এই টেবিলটা যদি আমরা দেখি তাহলে এই পাশে, এই বাম পাশে যতগুলো আছে এগুলো সব নাউন। হ্যাঁ, এগুলো নাউন এন, আর এই পাশে যতগুলো আছে এগুলো সব অ্যাডজেক্টিভ এ। তো বিষয়টা কেমন? আই নো হু কল্ড ইউ ইয়েস্টারডে, আমি জানি কে তোমাকে গতকাল ডেকেছিল। তাহলে আমি জানি কি জানি?
কে তোমাকে ডেকেছিল? আই নো, আমি চিনি। আমি কি চিনি? দ্য বয়, ছেলেটাকে চিনি। কোন ছেলে? হু কল্ড ইউ ইয়েস্টারডে, যে তোমাকে ডেকেছিল। দেখেন এইখানে এই যে দ্য বয় অতিরিক্তটুকু আছে। আবার দেখেন নোবডি নোজ, কেউই জানে না। কেউই জানে না, কি জানে না? কেউ কি জানে না? কিছু একটা জানে না। সেই কিছু একটা হচ্ছে হোয়েন হি উইল ডাই, কখন সে মারা যাবে, এইটা কেউই জানে না। আবার এখানে বলছে নোবডি নোজ, কেউ জানে না। কি জানে না? দ্য টাইম, সময়টাকে জানে না। কোন সময়? হোয়েন হি উইল ডাই, যখন সে মারা যাবে এই সময়টা সে জানে না। পরেরটা কি বলছে? আই নো, আমি জানি। আমি কি জানি? হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। আই নো, আমি জানি। আমি কি জানি? আমি দ্য প্লেস, জায়গাটা জানি বা জায়গাটা চিনি। কোন জায়গা? হোয়ার হি লিভস। তাহলে দ্য প্লেস হচ্ছে নাউন ফ্রেজ এবং কোন জায়গাটা যেখানে সে বাস করত এইটাকে মডিফাই করে দিচ্ছে। এই দুইটা টেবিল যদি আপনারা পরপর সাজিয়ে সুন্দর করে দেখেন তাহলে আপনাদের একদম নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভেতরে পার্থক্য বুঝতে আর একটুও প্রবলেম থাকবে না। আশা করি আপনারা এই জায়গাটা ভিডিওটা যখন দেখবেন থামিয়ে অন্তত কিছুক্ষণ এই দুই পাশটা তুলনা করে দেখবেন যে কি পার্থক্য হচ্ছে, তাহলে আপনাদের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভিতর কোনো সমস্যা থাকবে না। এবার আসি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ এত মানে বিস্তৃত যে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের সংজ্ঞা নির্ধারণ না করে বরং আমরা বলি যে নাউন ও অ্যাডজেক্টিভ, নাউন ও অ্যাডজেক্টিভ ক্লজ বাদ দিলে, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যতীত যত ধরনের ক্লজ আছে, হ্যাঁ, ব্যতীত সকল সকল ক্লজ, সকল ক্লজ, সকল ক্লজই অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ কিছু কিছু জিনিস দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়, যেমন হাউ, হোয়েন, হোয়ার, হ্যাঁ, তারপরে হাউ মেনি, না হাউ মেনি না, সরি ভুল বললাম, হোয়াই, কেন, হোয়াই, তারপরে হাউ, হাউ মেনি টাইমস, মানে কতবার। এই ধরনের শব্দগুলো দ্বারা যদি কোনো বাক্যকে মোটামুটি প্রশ্ন করা যায়, তাছাড়া কারণ এবং ফলাফল, এই যে হোয়াই যেটা বললাম, এগুলা যদি দিয়ে প্রশ্ন করা যায় তাহলে আমরা মোটামুটি অ্যাডভার্বিয়াল ক্লজ পাই। তো চলেন আমরা কিছু অ্যাডভার্বিয়াল ক্লজ দেখি, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম বাক্যটি আমরা দেখি। বলছে আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। আনলেস ইউ গো উইথ মি, যদি না তুমি আমার সাথে যাও। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমি যাব না সেখানে, এটুকু একটা ক্লজ, আনলেস ইউ গো উইথ মি এটুকু আর একটা ক্লজ। তো এই আন্ডারলাইন ক্লজটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং এইটা কোন ধরনের ক্লজ সেটা আমরা বের করব। আমি সেখানে যাব না, যদি না তুমি আমার সাথে সেখানে যাও। তাহলে আমার না যাওয়ার পেছনের কারণ হচ্ছে এটা। তো কোনো কারণ এবং কোনো ফলাফল যদি হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। সুতরাং এই আনলেস ইউ গো উইথ মি এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এরপরে দ্বিতীয় অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা দেখি। নেক্সট, এটা বলছে ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তুমি যেতে পারো, কোথায় যেতে পারো, যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি যেতে পারো। তাহলে এই যে কোথায় যেতে পারো, যেখানে খুশি, যেখানে তোমার ইচ্ছা, তাহলে এই হোয়ার এভার ইউ লাইক এটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট, পরেরটা আমরা দেখি। আই শ্যাল গো, আমি যাব, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। আমি কোথায় যাব, যেখানে সে বাস করে সেখানে যাব। তাহলে এই জাতীয় ক্লজগুলোকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার ধারণা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরেও আমি অ্যাডভার্বিয়াল ক্লজের আরও এক্সাম্পল দেব।
এক্সাম্পলের কোনো বিকল্প নেই, যত বেশি এক্সাম্পল দেওয়া যায় তত বেশি শেখা যায়। এখন আমরা এখানে কিছু পাস মেশালি টাইপের এক্সাম্পল দেখব। বলছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এটা কোন ধরনের ইসের এক্সাম্পল? বলছে স্ট্রাইক, আমরা এখান থেকে এইটুকু নিয়ে যাই, 38তম বিসিএসে এটা এসছে। আচ্ছা, এখানে দেখি বলছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। এখানে অনেকে বলে যে স্যার কোনো জায়গায় তো কালো করে দেয়নি, মোটা করে দেয়নি বা আন্ডারলাইন করে দেয়নি, আমি কিভাবে বুঝতাম বা কিভাবে বুঝবো যে কোনটুকু কোন ক্লজ? দেখেন, স্ট্রাইক আঘাত করো, এইটুকু একাই স্বতন্ত্র একটা ক্লজ। ওই যে বললাম শুধু একটা ভাত দিয়ে একটা ক্লজ হতে পারে। স্ট্রাইক মানে ইউ স্ট্রাইক, তুমি আঘাত করো, ইউটা এখানে উজ্জ, কেন? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই। এরপর বলছে কি হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন আয়রনটা উত্তপ্ত থাকে তখন তুমি কি করো? স্ট্রাইক করো, আঘাত করো। এখন বলছে হোয়াইল দ্য আয়রন ইজ হট, কখন? যখন আয়রন গরম থাকে, লোহা গরম থাকে। তাহলে কখন দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল পেয়ে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখেন সহজে আমরা বুঝে গেলাম এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে বলছে দিস ইজ দ্য বুক আই লস্ট। এখানে আই লস্ট কি? এখানে দেখেন আপনারা প্রশ্ন করতে পারেন যে দিস ইজ দ্য বুক, এইটুকু তো প্রিন্সিপাল ক্লজ বুঝলাম, আই লস্ট এইটুকু তো প্রিন্সিপাল ক্লজ, কারণ এর আগে তো কোনো ক্লজ মার্কার নেই, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে হলো? প্রকৃতপক্ষে এই জায়গাটাতে আমাদের একটা দ্যাট আছে, যেটা মনে মনে উজ্জ্ব আছে, এমন দ্যাট, অর্থাৎ দিস ইজ দ্য বুক দ্যাট আই লস্ট। এটা হচ্ছে সেই বই যেটা আমি হারিয়ে ফেলেছি, কিন্তু এই দ্যাটটা আমাদের মনে মনে উজ্জ্ব আছে। তাহলে এই আই লস্ট এটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটুকু কোন ধরনের ক্লজ? বলছে এটা হচ্ছে বই। কোন বই? যে বই আমি হারিয়ে ফেলেছি। তাহলে বইটাকে মডিফাই করে দিচ্ছে, এটা অন্য কোনো বই না, আমার হারিয়ে ফেলা বই। তাহলে এই আই লস্ট এই বইটাকে মডিফাই করার কারণে বা নাউনকে মডিফাই করার কারণে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কিন্তু তখন আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 11তম সহকারী জজ পরীক্ষায় এসেছে, 17 সালেও এসেছে। আচ্ছা, বিহেভ মানে আচরণ করো, অ্যাজ জেন্টলম্যান বিহেভস, যেভাবে ভদ্রলোকেরা ব্যবহার করে বা আচরণ করে তেমনভাবে আচরণ করো। তাহলে অ্যাজ জেন্টলম্যান বিহেভস, এখানে তাহলে এটা কোন? বিহেভ, আচরণ করো কিভাবে? তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পাই, অতএব এটি আমাদের একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আশা করি আপনারা অ্যাডভার্বিয়াল ক্লজও বুঝেছেন। তাহলে আপনাদের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই 3 টাইপের ক্লজ এবং ফ্রেজ আমি সুন্দর মতো পড়ালাম। এখন আগামী পরশুদিন আপনাদের এই ক্লজ, ফ্রেজ এবং যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিট দিলাম, এইটার উপরে আগামী পরশুদিন আপনাদের এক্সাম হবে। তো আগামী পরশুদিনের এক্সামের জন্য আপনারা প্রস্তুত হন। আর মাঝখানে যে এক্সামের রেজাল্ট এখনও পেন্ডিং আছে, গতকালকে একটা হয়ে দিয়েছি, আজকেও একটা দিতে পারলাম না, কালকে হয়তো একটা দিয়ে দেবো ইনশাল্লাহ, মানে সলভ করে দেব, সেই সাথে উত্তরপত্রও দিয়ে দেব। তো আপনারা ততক্ষণে এইটা মুখস্থ করে ফেলেন, মানে আপনাদের মাস্টার বই থাকুক বা যার যে বই থাকুক, কম্প্যাক্ট ফম্প্যাক্ট হাবিজাবি যে বই থাকুক না কেন, সেই বই থেকে আপনারা এই ফ্রেজ এবং ক্লজগুলো ভালো মতো পড়ে নেন। এখন থেকে আর নির্দিষ্ট কোনো বই দেব না যে এই বই থেকে আমি প্রশ্ন করব। আমার যেখান থেকে সুবিধা হয় আমি প্রশ্ন করব। নিয়ম এবং বিষয়গুলো যদি আপনারা জানেন বা বোঝেন তাহলে আপনারা এমনিতেই পারবেন। এই হচ্ছে বিষয়।